সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইন্দ্রাণী নিশি। দর্শক, বিশ্বকাপের উত্তেজনা আরও জমে উঠেছে। গত রাতে ব্রাজিলকে রুখে দিয়েছে মরক্কো। ইনজুরি টাইমে নাটকীয়ভাবে ফিরেছে কাতার। স্কটল্যান্ড এদিকে পেয়েছে দীর্ঘ ৩৬ বছর পর জয়। আর অস্ট্রেলিয়া দারুণভাবে হারিয়েছে তুরস্ককে। দর্শক, আজকের ডি বক্সে থাকছে এই ৪ ম্যাচের বিশ্লেষণ, আজকের সেরা মুহূর্ত, ফ্যান অফ দ্য ডে এবং সামনে থাকা নতুন ৪ ম্যাচের প্রিভিউ। আজকে আমার সাথে অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু এবং অভিনেত্রী সামিয়া অথই। দর্শক, তাদেরকে সাথে নিয়ে শুরু করব আমাদের আজকের আয়োজন। আমরা জানি আসলে ফুটবল বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচই খুবই এক্সাইটিং, তবে এটা বলতেই হবে ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ এটা আসলে হাই ভোল্টেজ একটা ম্যাচ ছিল। ব্রাজিলের ফ্যানদের জন্য আমি বলবো খুবই এক্সাইটিং মোমেন্ট ছিল। শেষটা যেমনই হোক একাকে আমরা ড্র হতে দেখেছি, যদিও আমরা হাইলাইটসে প্রথমে কাতার দেখেছি, বাট আমরা আলোচনা শুরু করতে চাই ব্রাজিল এবং মরক্কোর ম্যাচকে দিয়ে। তবে তার আগে আপনাদের দুজনকে ওয়েলকাম করছি আজকের শোতে। ওয়েলকাম টু দ্য শো অথই আপু, ওয়েলকাম টু দ্য শো মিন্টু ভাইয়া। ভাইয়া, আপনার কাছেই আসতে চাই, কেমন দেখলেন ম্যাচ? বিকজ ম্যাচ শুরুর প্রথম ২১ মিনিটের মাথায় গোল হজম করে সেটাকে রিটার্ন করা এবং সেই একাকেই মোটামুটি শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাওয়া আপনার কাছে কতটা লজিক্যাল, মানে হট ফেভারিট ব্রাজিলের জন্য? মানে অনেস্টলি স্পিকিং, যদি আমরা মানে ওয়ার্ল্ড ফুটবল র্যাঙ্কিংটা দেখি তাহলে দেখবো যে ব্রাজিল হচ্ছে ৬ নম্বর পজিশনে এবং মরক্কো হচ্ছে ৭ নম্বর পজিশনে। খুব একটা বেশি ডিফারেন্স না। এবং আপনি যদি মরক্কোর পারফরমেন্স দেখেন, লাস্ট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট দল এবং লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা 4th পজিশনটা অ্যাচিভ করেছিল। এবং ব্রাজিল কিন্তু একটা ট্রানজিশন সময় অতিক্রম করছে তারা অ্যাকচুয়ালি। একটা জেনারেশন গ্যাপ কিন্তু ব্রাজিল টিমে। এবং এটা যদি আমি মানে আর্লি 80s কিংবা মিডল অফ 80s অর আর্লি 90s অর মিডল অফ 90s পর্যন্ত দেখি, ওই সময়ের যে ব্রাজিল টিম, সেই ব্রাজিল টিমে ছিল মানে ফুল অফ কোয়ালিটি প্লেয়ার্স। এবং ব্রাজিলের সিস্টেম অফ প্লে এবং তাদের ফরমেশন অনুযায়ী, মানে আমি বিগত দিনগুলোকে এটার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছি এই কারণে যে অলওয়েজ ব্রাজিল তারা এমন একটা টিম দ্যাট ফিউ টিমস হ্যাভ এভার ম্যারিড অ্যাটাকিং প্লেয়ার উইথ ডিফেন্সিভ সলিডিটি লাইক দ্য ব্রাজিলিয়ান্স ডু। এবং এটার মূল কারণটা হচ্ছে অলওয়েজ যদি আমরা দেখি, একসময় কার্লোস ডুঙ্গা অ্যাঙ্কার মিডফিল্ড হিসেবে খেলতো, তার পরবর্তী সময় এসেছে গিলবার্টো সিলভা কিংবা এমারসন। ওকে, এই ধরনের প্লেয়ার কিন্তু এখন নেই। পরবর্তী সময়ে কাসিমিরো এসেছিল, কিন্তু কাসিমিরো কিন্তু এখন একটু পড়তি ফর্মের দিকে। অনেস্টলি স্পিকিং, এই অ্যাঙ্কার মিডফিল্ডার অলওয়েজ স্টে ইন ফ্রন্ট অফ দ্য ব্যাক ফোর টু গিভ দ্য সিকিউরিটি, স্পেশালি ইন ট্রানজিশন। ট্রানজিশন মিনস ট্রানজিশন অ্যাটাক টু ডিফেন্স। দুই ধরনের ট্রানজিশন, একটা হচ্ছে ডিফেন্স টু অ্যাটাক, when you are defending after gaining position you have to break forward, counter attack launch করা। আর একটা হচ্ছে when you are in position in the opposition hub, when you lose the ball immediately you have to revert to defense. So this is the transition, positive or negative. So ব্রাজিলের খেলার স্টাইলটাই ছিল একটা সময় যে holding midfielder will give the security to the back four, especially in transition, and it is also give the full freedom to the full backs to do their jobs like কাফু, রবার্টো কার্লোস, পরবর্তী সময়ে মাইকন। তো আপনার এই ধরনের ফুলব্যাকস তো এখন ব্রাজিল টিমে নেই। ইভেনচুয়ালি ওই যে হোল্ডিং মিডফিল্ডারের কথাটা আমি বললাম, তার সঙ্গে ছিল ক্রিয়েটিভ মিডফিল্ডার। আপনি একটা সময় রিভালদো, ইভেন রোনালদিনহো, কাকা, মানে প্লেন্টি অফ কোয়ালিটি প্লেয়ার্স। এবং আমি একটুখানি অ্যাড করতে চাই, আমরা ব্যাক বলি বা বাইসাইকেল শট যেটাই বলি, রিচার্লিসনের যে গোলটা ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে, দ্যাট ওয়াজ অ্যামেজিং। আমরা এবার দেখলাম ভিনিসিয়াস জুনিয়র 31 মিনিটের মাথায় একটা গোল পরিশোধ করলেন। সামহাও নেইমার তো ছিল না, এটা আমরা জানি। নেইমারের জায়গাটা কি মানে সামহাও একটু রিপ্লেসড হয়ে যাচ্ছে বাই ভিনিসিয়াস জুনিয়র? সে কি মেইন ম্যান হয়ে উঠছে কিনা? না, অফকোর্স, কারণ আপনি যদি ভিনি জুনিয়র্সের খেলা দেখেন, হি ইজ দ্য মেইন কি প্লেয়ার অফ রিয়াল মাদ্রিদ। এবং কালকে দেখেন আপনি যে ফুটবল ইজ এ টিম গেম রাদার দেন ইন্ডিভিজুয়াল গেম। এবং সামটাইমস ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ক্যান মেক দ্য ডিফারেন্স অলসো। ভিনিসিয়াস জুনিয়র যে গোলটা করেছে, ইট ওয়াজ সাবলাইম, সিম্পলি আই ক্যান সে। এবং এই ধরনের গোল কিন্তু সে অনেক করেছে তার ক্লাব টিমে হয়ে, কিন্তু সেটা কিন্তু কনসিস্টেন্ট ছিল না। এবং এটার কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে যে আপনার ফ্রন্ট লাইনে আপনি ইগোর থিয়াগোকে স্টার্টিং 11-এ দিয়েছে কার্লো অ্যানসেলোটি, ফুল অফ এক্সপেরিয়েন্স কোচ। He knows better than any others. Even Rafinha from the right flank area. রাফিনিয়াও কিন্তু কালকে খুব একটা সুবিধা করতে পারেনি। একটা উইঙ্গারের বা ওয়াইড মিডফিল্ডারের যে এফেক্টিভনেস থাকে ইন দ্য স্কোরিং জোনস উইথ হিজ কাটব্যাক, ক্রসিং, ইভেন্চুয়ালি ফিনিশিং, আপনার স্কিল, এগুলোর কিছুই কিন্তু দেখা যায়নি। এক কথা বলতে গেলে ব্রাজিলকে শুধু তার ছায়া হিসাবে দেখা গিয়েছে মাঠে। এবং অনেস্টলি স্পিকিং মিডফিল্ডের যে ডোমিনেশন, সেটা
মানে বেশিরভাগ ক্ষেত্রেই মরক্কোর নিয়ন্ত্রণে ছিল বেশি। পুরোটাই। এবং ব্রাজিল যখন আপনার বিল্ড আপ করতে চাচ্ছিল পিছন থেকে, সেই বিল্ড আপটাও কিন্তু প্রপারলি করতে পারছিল না, কারণ 4-2-3-1 ফরমেশন ইজ এ প্রমিনেন্ট 11-by-11 ফরমেশন, এবং মিস্টার হোজে মরিনিও ইন্ট্রোডিউস ইট ইন রিয়াল মাদ্রিদ অ্যান্ড চেলসি। এতে হয় দুইটা যে পিভট থাকে, গুইমারেস এবং হচ্ছে কাসিমিরো, দে হ্যাভ টু রোটেট দেয়ার পজিশন। বল যখন একটা সেন্ট্রাল ব্যাক থেকে আরেকটা সেন্ট্রাল ব্যাকে ট্রান্সফার হবে মার্কিনোয়েস থেকে আপনার গ্যাব্রিয়েলের কাছে, দেন দে হ্যাভ টু মুভ টু রিসিভ দ্য বল। সো বিল্ড আপ ফেজ থেকে যখন মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ড, ইঞ্জিন রুম বলটা নিতে পারবে, এবং ইফ দে ক্যান টার্ন, তখন অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার মানে এটাকে আমরা প্রিপারেটরি পিরিয়ডও বলি, কনসলিডেশন ফেজ বলি, কিন্তু সেটা কখনোই কিন্তু ব্রাজিল করতে পারেনি। বারবার কিন্তু প্রেসিংয়ের এগেনস্টে বল হারাচ্ছিল এবং গোল কনসিড করার মতো সিচুয়েশনও তৈরি হচ্ছিল বারবার। এবং একটা জিনিস হচ্ছে যে গোলটা ব্রাজিল কনসিড করে, আপনি দেখেন ওইখানে লুকাস পাকেটা, একটা সিম্পলি মিস্টেক্স তার, এবং মিস্টেকটা হওয়ার পরপরই তার কাছ থেকে বলটা নিয়ে একটা ভার্টিক্যাল পাস খেলে আপনার স্ট্রাইকারের জন্য। হ্যাঁ, স্ট্রাইকারের জন্য যখন ভার্টিক্যাল পাসটা খেলে, ওই পজিশনে মার্কিনোজ এবং হচ্ছে গ্যাব্রিয়েল, তাদের দুইজনের মাঝখানে কিন্তু অনেক গ্যাপ ছিল, সে এই চ্যানেল দিয়ে কিন্তু রানটা করে। এবং এখানে হচ্ছে যে আমরা সিকিউরিটির কথা বলি কোচিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে, যে অনেক সময় আপনাকে অ্যান্টিসিপেট করতে হবে, রিড দ্য গেম, যে একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ। আমি একটা থাপ্পড় কাউকে দিচ্ছি, সে এটা বুঝতে পারতেছে আমাকে থাপ্পড় দিচ্ছে, তখনই সে অ্যাক্ট করে, এটা খুব প্রোঅ্যাক্টিভ। আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ, থাপ্পড়টা খাওয়ার পরে সে রিঅ্যাক্ট করে। কিন্তু ওই সময়টাতে হচ্ছে কি, ইট ওয়াজ টু লেট, যখন বলটা রিসিভ করে ফেললো সাইবারি, তখন লেট হয়ে গেল তাদের জন্য। এবং ওইটাতে আমার একটা অবজারভেশন হচ্ছে যে অ্যালিসন বেকার, ওর কি আসলে গোল ছেড়ে বের হয়ে আসার প্রয়োজনটা ছিল কিনা এক্স্যাক্টলি। সো এই গোলটা কনসিড করার পরেও কিন্তু গোল রিটার্ন করতে পেরেছে ব্রাজিল, এবং একটা সময় কিন্তু কাসিমিরো এবং গুইমারেসকে আমার অনেক টায়ার্ড মনে হয়েছিল। এবং সেকেন্ড হাফে কিন্তু দেখেন কার্লো আনসেলটি ফাবিনোকে ইন্ট্রোডিউস করে হোল্ডিং মিডফিল্ড পজিশনে, কাসিমিরোকে তুলে নিয়ে, এবং এটা ছিল একটা ট্যাকটিক্যাল চেঞ্জ। কেন? কাসিমিরো অলরেডি কিন্তু একটা ইয়েলো কার্ড কনসিড করেছে, এবং আরেকটা যদি ইয়েলো কার্ড কনসিড করে, দেন 10 ম্যান নিয়ে খেলতে হবে, ইট উইল বি ভেরি ভেরি টাফ টু প্লে অ্যাগেনস্ট মরক্কো, ইউনো। সো যে কারণেই উনি ওখানে রিকনস্ট্রাকশন করার জন্যই ফাবিনোকে ইন্ট্রোডিউস করে, প্লাস ক্যাসিমিরোকে বের করে নিয়ে যায়। কিন্তু আমার যেটা মানে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে থিয়াগো স্ট্রাইকিং পজিশনে, উনি ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের হয়ে খেলে এবং 38 ম্যাচে 22টা গোল করেছেন, ওনার ফিজিক্যালিটিও খুব ভালো। এই সমস্ত জিনিস বিবেচনা করে অ্যাকচুয়ালি কিন্তু মানে ওনাকে স্টার্টিং 11-এ দিয়েছে কার্লো আনসেলটি। কিন্তু মানে পুরো ম্যাচটা যদি দেখেন, আপনি তার কাছ থেকে কি আউটকাম পেয়েছেন। গোল কনসিড করার আগে 11 মিনিটের সময় ভিনিসিয়াস জুনিয়রের একটা ক্রস থেকে সে কিন্তু একটা মিস টাইমিং ছিল, হেডটা করতে পারেনি, এবং দ্যাট শুড হ্যাভ বিন স্কোর। ওইটা যদি গোল করতে পারতো, দেন হয়তো ব্রাজিলের খেলার চিত্রটাই অন্যরকম হতে পারতো, অনেক কনফিডেন্স কাজ করতো। আমরা তো একাডেমিক একটা বিশ্লেষণ জানলাম, এবার আমি একটু ব্রাজিল ফ্যান আমার সামনে বসে আছে, আমি অথই তার কথা একটু জানতে চাই, একটু আবেগের বিশ্লেষণ। ম্যাচ দেখার পরে ইমোশনাল কোন স্টেজে ছিলেন? একটা সময় তো খুবই খারাপ লেগেছে, যে মানে এক্সপেকটেশন তো যত খেলা দেখি তত কিন্তু আমাদের বেড়ে যায়, যে আরেকটা গোল। এবং মরক্কো আমি বলবো যে ফর দ্য ফার্স্ট টাইম মানে হয় না যে মানে ওদের টিমটা খুবই ভালো খেলছে, কিন্তু ব্রাজিল কিন্তু চেষ্টা করেছে। সো আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের একটা টিমের মধ্যে আমরা নেইমার ছাড়া আসলে কাউকে দেখতে পাই না, খুব একটা না। সো আমাদের যদি এরকম আরো 5টা যদি নেইমার থাকতো ব্রাজিলে, তখন কিন্তু আমাদের এত চিন্তা করতে হতো না। তো আমার কাছে মনে হয় যে এটা আসলে খারাপ লাগা ভালো লাগা সেটা ইম্পর্টেন্ট না, খুবই একটা ইন্টেন্স এক্সাইটমেন্ট কাজ করছিল সময়টা, বাকি আছে অবশ্যই। সো সামনে আমি আসলে চিন্তা করছি যে যখন আসলে নেইমার নামবে, তখন আসলে মানে একদম হয়তো আরো বেশি চেঞ্জ হয়ে যেতে পারে। এবং আমি আরেকটু বেশি খুবই এক্সাইটেড এর জন্যই যে ওয়ার্ল্ড কাপে আসলে মানে এইবারের মতো আসলে মেসি, নেইমার এবং ক্রিস্টিয়ানো রোনালদো ওদের তো আসলে শেষ। তো এই যেই আসলে পাক না কেন বা যার কাছেই আসলে যাক না কেন, সবাই কিন্তু ভালো, সবাই ভালো খেলোয়াড়। সো লেটস সি কি হয়। বাট আমি ছোটবেলা থেকেই ব্রাজিল সাপোর্ট করি, নট অনলি মি, মাই ফ্যামিলি, আমার বাবা, আমার মা, আমার ছোট বোন। ইনফ্যাক্ট আমরা কালকে যখন দেখছিলাম, তখন আমাদের চোখ অলরেডি মানে তখনই আমাদের চোখ ভিজে যাচ্ছিল যে কি হচ্ছে এগুলো। ফ্যান এটা বললে বোধহয় ভুল হবে। হ্যাঁ মানে আচ্ছা, মানে বাড়িতে কি আর মানে অপোনেন্ট কোনো দলের নেই? যেমন আমার বাড়িতে ফুল অফ ব্রাজিল, তার মধ্যে কয়েকজন আর্জেন্টিনার সাপোর্টার রয়েছে। সো খেলা দেখতে বসলে আমরা কালকে দেখছিলাম, ভাই আপনি মনে হয় দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে অনেকে ফান করে বলছে যে হচ্ছে আজকে অনেকেই মরক্কোকে সাপোর্ট করবে। খেলা দেখতে আসলাম ব্রাজিলের আর্জেন্টাইন সমর্থক। ইনফ্যাক্ট এমনও হয়েছে অনেক আর্জেন্টিনা কিন্তু রাতে ঘুমায় নেই, না ঘুমিয়ে ব্রাজিল
ব্রাজিল কি আসলে গোল খেলো বা কি হলো এটা দেখার জন্য কিন্তু আর্জেন্টিনা বসেছিল, আর অনেক এরকম। তো এটা একটা মজা, আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপটা আসলে আসলে আমরা সবাই খুবই এনজয় করি, পুরো ফ্যামিলি সবাই একটা সময় আমরা গেট টুগেদার করি যে কখন খেলাটা হবে। এবং লাস্ট বিশ্বকাপটা যখন দেখেছিলাম, ভাইয়া একটু আগে যেটা বলছিল যে আসলে একটা টিমে কিন্তু আসলে সবাই মিলে কিন্তু আসলে ভালো খেলতে হয়। সো একা একজন নেইমার কিন্তু পারবে না, নেইমার সাথেও কিন্তু আরো অনেককে দরকার। সো মরক্কোর একটা যেটা ব্যাপার ছিল যে ওরা টিমটা খুব ভালো খেলেছে, অ্যান্ড দ্যাটস আসলে ওই ব্যাপারটা আমরা মাঠে দেখতে পেয়েছি। সো আমাদের ব্রাজিলটাও ভালো করতো, কিন্তু ওই যে বললো না যে আসলে টিমে সবাই চেষ্টা করেছে, কিন্তু আরেকটু চেষ্টা করলে হয়তো আরো ভালো করতে পারতো। অফকোর্স আমরা নেক্সট ম্যাচে নিশ্চয়ই এটার ফলাফল দেখতে পারবো। আর মরক্কোকে আসলে স্ট্রং একটা দলে মানে স্ট্রং একটা জায়গায় রাখতেই হবে, বিকজ তারা সেমিফাইনালে খেলেছে লাস্ট ইয়ার এবং আমরা দেখেছি হাকিমের মতো দুর্দান্ত প্লেয়ার রয়েছে এবং আরেকজন তো গোল করেছে। বাট এবারে আমি একটু সুইচ করতে চাই ভাইয়া, আমাদের আনাদার ম্যাচে কাতার ভার্সেস সুইজারল্যান্ড, সেটাও একে ড্র হয়েছে। আমি জানি না কালকে ড্রয়ের ব্যাপারেই চললো আসলে দুইটা ম্যাচে। কাতারকে কতটা আপনি এগিয়ে রাখবেন আগামী দিনের জন্য, বিকজ ইটস আ বিগ কামব্যাক? ইটস ভেরি ডিফিকাল্ট ম্যাচ। মানে আমি যদি একটা জিনিস বলি যে সুইজারল্যান্ডের যদি আপনি ঐতিহ্য দেখেন, ও মানে ইউরোপিয়ান কনটেক্সটে দে আর এ ভেরি গুড সাইড, এবং বেশ কিছু কোয়ালিটি প্লেয়ার তাদের দলে রয়েছে। এবং লাস্ট ইউরোতেও যদি দেখেন সুইজারল্যান্ডের পারফরমেন্স খুব ভালো ছিল। এখানে একটা জিনিস হচ্ছে যে কাতার ডেফিনেটলি এশিয়াকে রিপ্রেজেন্ট করে, এবং কাতার ইজ অলসো এ টপ ক্লাস টিম ইন এশিয়া। এবং এশিয়ান কনটেক্সটে যদি বিবেচনা করি তাহলে সাউথ কোরিয়া কিংবা জাপানেরও ম্যাচ রয়েছে আজকে। সাউথ কোরিয়া দে প্লেড ভেরি ওয়েল, এবং জাপানও ডেফিনেটলি আমার এক্সপেকটেশন হচ্ছে যে দে উইল কজ এ প্রবলেম ফর দি নেদারল্যান্ডস টুডে। কিন্তু কাতারে যেটা হচ্ছিল যে সুইজারল্যান্ড, আমি বলবো যে আসলে অনেকটা আনলাকি ইন এ সেন্স যে আফটার স্কোরিং 1-0 যখন হলো পেনাল্টিটা তখন কনভার্ট করলো, তারপরে কিন্তু সুইজারল্যান্ড খেলাটাকে পুরো নিয়ন্ত্রণ করছিল অ্যাকচুয়ালি, এবং ফিনিশ দিতে পারলো না। এক্স্যাক্টলি সেম, যে এতগুলো অপরচুনিটি তারা তৈরি করেছিল এবং সেটা থেকে তারা এই মার্জিনটা বাড়াতে পারেনি। এবং এর খেসারতটা তারা কিভাবে দিল? এডিশনাল টাইমে। কারণ এক গোলে যখন আপনি লিডে থাকবেন, এক গোলের কোনো গ্যারান্টি নেই, কোনো ভরসা নেই। আপনাকে সিকিউর করতে আরেকটা ডেফিনেটলি ইফ ইট ইজ ট্রু দেন কি হবে, অপোজিশন টিমের উপর একটা সাইকোলজিক্যাল প্রেশার আসবে যে আমি যদি অ্যাটলিস্ট জিততে চাই আই হ্যাভ টু স্কোর 3। তো এক গোলের যে কোনো ভরসা না, সেটা হচ্ছে কালকে সুইজারল্যান্ড হচ্ছে তার প্রমাণ। এবং কাতারের হচ্ছে ওয়ার্ল্ড কাপে দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা হোস্ট ছিল, কিন্তু তারা গ্রুপ ম্যাচের প্রত্যেকটা ম্যাচে তারা হেরেছিল। সো এটা আমি মনে করি যে কাতারের পয়েন্ট অফ ভিউ থেকে ডেফিনেটলি দে আর ভেরি হ্যাপি। এখন কথা হচ্ছে যে গ্রুপের যে স্ট্যান্ডিংটা, এবং এই স্ট্যান্ডিংয়ে অনেক কিছু পরবর্তী ম্যাচ এবং তার পরের ম্যাচ, কারণ আমরা সবাই জানি যে 12টা গ্রুপ থেকে 24টা টিম কোয়ালিফাই করবে রাউন্ড অফ 32-তে, এবং 12টা গ্রুপের বেস্ট থার্ড পজিশনের 8টা টিমও কোয়ালিফাই করবে। সো এখানে এখনও স্টিল দে হ্যাভ দ্য চান্স, সো ব্রাজিলের ক্ষেত্রেও একই জিনিসই। এখন কিন্তু স্কটল্যান্ড যেহেতু হাইতিকে হারিয়েছে, 3 পয়েন্ট নিয়ে তারা টেবিল টপার। 2 নম্বরে মরক্কো এবং 3 নম্বরে হচ্ছে ব্রাজিল। যেহেতু ব্রাজিল বেশি কার্ড কনসিড করেছে, সে কারণে তারা থার্ড পজিশনে। সো ব্রাজিলের নেক্সট ম্যাচ হচ্ছে হাইতির সঙ্গে এবং হচ্ছে পরের ম্যাচ স্কটল্যান্ডের সঙ্গে। সো নাও দে হ্যাভ টু অ্যানালাইজ অ্যাকচুয়ালি একটা ম্যাচ কেন খেলা হয়। ম্যাচটা খেলা হয় ওই ম্যাচে আমার কি প্রবলেমগুলো ছিল, এবং সেই প্রবলেমগুলো অ্যানালাইজ করা, এবং সেই প্রবলেমগুলো আবার রেকটিফাই করে আবার ডেলিভার করা পরের ম্যাচে। সো আই থিঙ্ক ইট উইল বি ওকে। হয়তো কার্লো আনসেলোটি ডেফিনেটলি উনি এগুলি চিন্তা করবেন, তার টেকনিক্যাল স্টাফ, সাপোর্টিং স্টাফরা, অ্যান্ড অফকোর্স ব্রাজিলের কোন কোন জায়গাগুলোতে যে প্রবলেম, যেগুলো আমরা আলোচনা করছি, আমাদের চেয়েও ভালো অ্যানালিস্ট তাদের দলে রয়েছে। সুতরাং দে উইল অলসো ট্রাই টু মেক সামথিং ডিফারেন্ট। আমার কাছে মনে হয় যে নিজের জন্য খেলা উচিত না, পুরো টিমের জন্য খেলা উচিত। লাস্ট টাইম আমরা যদি ওয়ার্ল্ড কাপে দেখি যে ওরা টিম কিভাবে যে পাস করছে বল, সেটা যদি আমার মনে হয় যে একা ব্রাজিল না খেলে যদি টিমের সাথে প্ল্যান করে, কোচের সাথে প্ল্যান করে যে আমি ওকে পাস করব, এইভাবে আসলে পাস করলে আমাদের বলটা আমরা সামনে আগাতে পারবো বা গোল দিতে পারবো, এই বুদ্ধিটুকু, এই ছকটুকু কিন্তু করা উচিত প্রত্যেকটা প্লেয়ারের জন্য, প্রত্যেকটা খেলাতে। নিশ্চয়ই আমাদের আরো দুটো ম্যাচ ছিল, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। স্কটল্যান্ডেরও দারুণ একটা কামব্যাক আমি বলতেই চাই, বিকজ 36 বছর পরে তারা ওয়ার্ল্ড কাপে কোন একটা ম্যাচ জিতেছে। কি বলবেন ভাইয়া? এবং জন ম্যাকগিনের গোল, সেটা নিয়ে আলাদা করে না, মানে স্কটিশ টিমের খেলাগুলো যদি আমরা আগেও দেখি, ওদের খেলাগুলো হচ্ছে যে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার যে ধরন এক্স্যাক্টলি ঠিক সেম একই ধরনের, এবং অনেক ফিজিক্যালিটি থাকে ওইখানে, এরিয়াল অনগ্রাউন্ড ডুয়েল থাকে ওইখানে। সো ওদের আজকের ম্যাচও কিন্তু সেই রকম অ্যাটিচিউড ছিল। আবার হাইতির কথা যদি আমরা বলি, ফিজিক্যালি হাইতিও কিন্তু খুব স্ট্রং। তারপর একটা জিনিস হচ্ছে যে এইখানে হয়তো টেকনিক্যাল কিছু কিছু ম্যাটার করে, যে একটা দুটা স্কিল ক্যান মেক দ্য ডিফারেন্স। এবং ডেফিনেটলি স্কটল্যান্ডের অতীত অভিজ্ঞতা রয়েছে ওয়ার্ল্ড কাপ খেলার,
হাইতির চেয়ে বেশি। বেশি। সুতরাং রাত্রে যখন আপনার ব্রাজিল এবং মরক্কোর ম্যাচটা ড্র হলো, ডেফিনেটলি স্কটল্যান্ডের উপরে প্রেশার চলে গেল যে উই হ্যাভ টু উইন দিস ম্যাচ, বিকজ কারণ গ্রুপের মানে টেবিলের ইকুয়েশন অনেক কিছু চিন্তা করতে হবে আপনাকে, কারণ এখানে গোল স্কোরিং করা, গোল কনসিড করা, এগুলিও একটা সময় হয়তো মানে কনসিডারেশনে চলে আসবে। তাহলে এখন এই ম্যাচটা জেতাতে কিন্তু মোটামুটি একটু কমফোর্টেবল জোনে রয়েছে তারা, কারণ পরের ম্যাচে অনেক হিসাব নিকাশ করে খেলবে দলগুলো। কারণ ব্রাজিলের জন্য, মরক্কোর জন্য নেক্সট ম্যাচগুলো হচ্ছে যে জিততেই হবে, মানে উইদাউট উইন ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট ফর এনিবডিজ। সো আমি বলবো যে ডেফিনেটলি এখন একটা কমফোর্ট জোনে রয়েছে স্কটল্যান্ড। সো অন্য দলগুলোর উপর এখন প্রেশার চলে যাচ্ছে। আর হাইতি দে ট্রাইড দেয়ার লেভেল বেস্ট, যেমন কিছু কিছু দল ওয়ার্ল্ড কাপে এসেছে, যেমন আজকে জার্মানির সঙ্গে হয়তো কোরাসাওর খেলা হবে। সো তারা ওয়ার্ল্ড কাপ খেলছে, দ্যাট ইজ মোর দেন এনাফ, ইউ নো, কারণ 4 টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের এগেইনস্টে জার্মানি। সো জার্মানির জন্য এটা হচ্ছে যে অনেক কিছু হারাবার আছে, আবার কোরাসাওর কিন্তু হারাবার কিছু নেই। সো এই ধরনের টিমের সঙ্গে খেলতে গেলে সাইকোলজিক্যালি কিন্তু অনেক ডিফিকাল্ট, ইউ নো, বিকজ যাদের কোনো কিছু হারাবার থাকে না, এরা একেবারে মানে ফিয়ারলেস, দে ট্রাইড দ্যার বেস্ট। কিন্তু যে টপ ক্লাস টিম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফরমার, তাদের কিছুটা প্রেস্টিজ এবং হচ্ছে তাদের ট্রেডিশন, এগুলোও কনসিডারেশনে রাখতে হয়। তারপর আমি বলবো যে রাতের ম্যাচে ডেফিনেটলি হয়তো জার্মানির যে স্কোয়াড, ইজিলি দে ক্যান ডু ইট। অফকোর্স আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে পুরো দমে। আমরা বাংলাদেশি ফ্যানরা কিন্তু খুবই ক্রেজি, আমাদের অ্যাক্টিভিটিস দেখলে মানে সবাই খুবই অবাকই হয়। কেউ দেখা যায় কিলোমিটারের পরে কিলোমিটার দীর্ঘ পতাকা বানিয়ে ফেলছেন, কেউ বা পতাকার রঙে বাড়িটাই রাঙিয়ে ফেলছেন, কেউ আরও অনেক মানে মজার জিনিস করছে। যেমন আমি একটুখানি অ্যাড করতে চাই, আমাদের বাড়িতে খুবই লম্বা একটা গাছ আছে। প্রত্যেকবার আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, প্রত্যেকবার এইরকম ফুটবল বিশ্বকাপের সময় যেটা হয়, ওই গাছের মাথায় কার পতাকা টানানো হবে, আর্জেন্টিনা আর ব্রাজিল আর জার্মানি, এটা নিয়ে রীতিমতন যুদ্ধ চলে। তো দর্শক বুঝতেই পারছেন, এবারে খুব স্পেশাল একটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা এবারে দেখে নেব সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে। নাটোরের বড়াই গ্রামে তৈরি হয়েছে আলোচিত জার্মানি বাড়ি। জার্মানির ডর্টমুন্ড প্রবাসী সাগর কুলেন্তনুর প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই এই ব্যতিক্রমী আয়োজন। পুরো বাড়িটি সাজানো হয়েছে জার্মানির জাতীয় পতাকার রঙে। বাড়ির সামনে রাখা হয়েছে বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি, জার্মান কিংবদন্তি ও বর্তমান খেলোয়াড়দের ছবি। প্রবাসে থেকেও মোবাইল ফোনে নির্দেশনা দিয়ে এই আয়োজন সফল করেছেন সাগর, আর তার সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন স্ত্রী ও মা। দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখছে, ছবি তুলছে, উপভোগ করছে বিশ্বকাপের এই আবেগ। প্রিয় দলের প্রতি ভালোবাসা দূরত্ব মানে না। আজকের সার্ফ এক্সেল ফ্যান অব দ্য ডে জার্মানির প্রবাসী সাগর কুলেন্তনু এবং তার পরিবার। ক্রেজি। আচ্ছা সামিয়া, অথই আপনার কাছে একটু জানতে চাই, এই যে ফ্যানদের এরকম ক্রেজি মোমেন্ট, এইরকম আমার কাছে তো খুবই এক্সাইটিং লাগে। কখনো আপনার এমন কিছু করা হয়েছে ব্রাজিলের জন্য? এবারও ব্রাজিলের অনেক বড় একটা পতাকা আমার বাসার বারান্দায় অলরেডি লাগানো। নট অনলি দ্যাট, ছোটবেলা থেকে আসলে আমি সবসময় দেখে আসছি মা বাবা বাসার ছাদে বিশাল বড় পতাকা, তারপর ছোট ছোট পতাকা, বা বাসার সামনে ব্রাজিল নিয়ে খুব চিল্লাচিল্লি করছে, কে প্রতিটা ছাদে কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ জার্মান, মানে এরকম সবসময় দেখে দেখে কিন্তু আমরা ইউজ টু। কিন্তু কিছু ফ্যান থাকে যারা আসলেই মানে একদম ক্রেজি, মানে তারা মানে এমন এমন কিছু ক্রেজিনেস করে ফেলে, যেমন এই যে একটু আগে যেটা দেখলাম ফ্যান অফ দ্য ডে, এই যে বাসার মধ্যে এরকম সুন্দর করে পুরো জার্মানির একটা পতাকার যে রংটা সেটাই করে ফেলেছে। এই যে ক্রেজিনেস, এটা কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র আমরা যখন ওয়ার্ল্ড কাপ দেখি তখন এই ব্যাপারগুলো চোখে পড়ে। আমরা আর অনেক জায়গায় দেখতে পাই। ইনফ্যাক্ট আমার বাসার সামনে আমি দেখেছি একজন একটা সাইকেল, ও সাইকেলটাও এরকম কালার করে ফেলেছে পুরো আর্জেন্টিনা। কেউ কেউ হচ্ছে পুরো একদম পুরো শরীরের যে কস্টিউম, যে কাপড়টা, সেটাও পতাকার কাপড় দিয়ে করে ফেলেছে। আমরা মানে এবার খেয়াল করছি ভাইয়া যে ছেলেদের জন্য লুঙ্গি এবং মেয়েদের জন্য শাড়ি বেশ কিছু হাউস প্রিন্ট করেছে একদম পতাকার রঙগুলোতে। এই যে মানে একটা বাড়ির পুরো রংটা একটা দেশের জাতীয় পতাকার রঙে রাঙিয়ে ফেলা, এই যে উন্মাদনা, প্রিয় দলের রঙে সাজিয়ে ফেলা, এই উন্মাদনাকে আপনি কিভাবে দেখেন? না, এটা তো স্বাভাবিক যে মানে ফ্যানদের ভিতরে এই ধরনের একটা উন্মাদনা থাকবেই, এটা নর্মাল। না হলে খেলাধুলার মানে ফুটবলের আসল সৌন্দর্যটাই কিন্তু এটা। সো এটা একেবারেই নর্মাল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো কখনো কখনো আবেগ দিয়ে তো আর সব কিছু চলে না, সেটাকে বাস্তবতার সঙ্গে আসলে মানে চিন্তা করতে হয়। কিন্তু ওই যে যেটা বললেন যে ফ্যানদের কথা, ডেফিনেটলি দল খারাপ করলো কি ভালো করলো, দ্যাট ইজ নট দ্য ম্যাটার। ম্যাটার হচ্ছে
তাদের ভিতরে যে ইমোশন এবং এই ইমোশনটার কন্টেন্ট যেটা, সেটা তো অ্যাকচুয়ালি অন্যরা কেউ বুঝবে না, সেই শুধুমত সেটা বুঝতে পারে। আর এটা কি ডে বাই ডে আগের চাইতে মানে বেড়েছে বাংলাদেশে, মানে এই যে ইমোশনের প্রকাশ? না, অফকোর্স, কারণ আপনি যদি দেখেন গত অলমোস্ট মানে 2 যুগের কাছাকাছি সময় ধরে যদি দেখেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো, ক্রিশ্চিয়ানো রোনালদো। এই যে একটা রাইভালরি নেক টু নেক চলা এই দুইটা প্লেয়ারের, এবং তার সঙ্গে তো ব্রাজিল তো রয়েছেই, নেইমার, এবং তার আগে যদি রোনালদিনিও কিংবা কাকা, তো এই ধরনের প্লেয়ার, ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কারণেই কিন্তু মানে মানুষের আকর্ষণটা ওই দলের প্রতি যায়। কারণ যদি আপনি দেখেন ম্যারাডোনাকে বেস করে কিন্তু বাংলাদেশের ফুটবলে আর্জেন্টিনার এত জনপ্রিয়তা। আমরা ছোটবেলায় যখন পড়েছি তখন আমাদের পাঠ্যপুস্তকে পেলের কথা ছিল, আমরা পেলের কথা পড়েছি, খেলা দেখিনি। তারপরে যখন আমি 86-এ, আমি তখন ক্লাস 9-এ পড়ি, তো 86-এ আমি প্রথম ওয়ার্ল্ড কাপ দেখলাম, ব্রাজিল এবং ফ্রান্সের কোয়ার্টার ফাইনাল ম্যাচ, একটা হিস্টোরিক্যাল ম্যাচ ওটা। ব্রাজিল হেরেছিল, ফুল অফ স্টার, তখন মিশেল প্ল্যাটিনি হচ্ছে সুপারস্টার ফ্রান্সের। তো এগুলি দেখার পরেই অ্যাকচুয়ালি হচ্ছে যে মানুষের এক ধরনের ভালোবাসা তৈরি হয় একটা দলের প্রতি। সো এটা নর্মাল, ন্যাচারাল একেবারে। এক্স্যাক্টলি। আর আজকে রাতে যেহেতু জার্মানির ম্যাচ এবং নেদারল্যান্ডসেরও, আমি এই দুটো দেশের কথা আলাদা করে বলছি। জার্মানি 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, এবং আমরা দেখেছি লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপে তাদের আমরা আশানুরূপ পারফরমেন্স না দেখতে পারলেও 2018 বলি বা 14 বলি, আমরা সেই পারফরমেন্সগুলো কিন্তু আমরা মানে চোখটা বন্ধ করলে আমাদের চোখের সামনে ভাসতে থাকে। অপরদিকে কুরাসাও, যে দেশের নাম হয়তো এখনো অনেকে জানেন না, আমরা আজকে তার খেলা দেখব। ভাই, আপনারা যদি বলেন যে জার্মানির অপোজিটে কুরাসাও একেবারে নতুন একটা দল বলতেই গেলে, আর নেদারল্যান্ডসের বিপরীতে রয়েছে জাপান, যেটা এশিয়ার মানে জাপান এশিয়ার অন্যতম শক্তিশালী একটা দল। এই দুটো ম্যাচ নিয়ে আপনার কি প্রেডিকশন, কাদেরকে এগিয়ে রাখবেন, কেন? অফকোর্স জার্মানি এবং কুরাসাওর মধ্যে আমি ডেফিনেটলি জার্মানিকে এগিয়ে রাখবো, কারণ জার্মানি একটা ট্রানজিশন টাইম অতিক্রম করছে। 2014 চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে কিন্তু তাদের কিছু কিছু প্লেয়ার রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে ওই শূন্যস্থানগুলো কিন্তু পূরণ হয়নি। এটা কিন্তু সব দলের ভিতরেই রয়েছে। 14 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার আগে 10 বছর জার্মানি ওই ওয়ার্ল্ড কাপ অ্যাচিভ করার জন্য তাদের কিছু প্ল্যান ছিল। আমি সেই প্ল্যানে এখন ডিটেল আর গেলাম না, সময় যেহেতু নেই। তারপর আমি বলবো যে জার্মানি ইজ দ্য ফেভারিট মানে কুরাসাওর সঙ্গে। আর ওইদিকে যদি আমি জাপান এবং নেদারল্যান্ডসের কথা বলি, নেদারল্যান্ডস সবসময় ওয়ার্ল্ড কাপে একটা ফেভারিটের তকমা নিয়ে কিন্তু আসে, কিন্তু দুর্ভাগ্য 2010-এ আমরা ফাইনাল দেখার পর থেকে কি এটা শুরু, মানে আমার যেটা মনে হয় অনেক আগে থেকে, আর্লি মানে 74 বা 78-এর ওয়ার্ল্ড কাপ যখন ইওহান ক্রুইফ ছিল ক্যাপ্টেন, ওই সময় থেকে মানে টপ ক্লাস প্লেয়ার, কিন্তু ওয়ার্ল্ড কাপ পায়নি। 88-এর ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে নেদারল্যান্ডস আর কোনো মেজর ট্রফি অ্যাচিভ করতে পারেনি, কিন্তু তারপরে হচ্ছে যে নেদারল্যান্ডস দে হ্যাভ এ প্লেন্টি অফ গুড কোয়ালিটি প্লেয়ার্স। এবং যদি জাপানের কথা বলি, ইট উইল বি ভেরি টাফ ম্যাচ ফর দ্য নেদারল্যান্ডস অলসো, বিকজ এই জাপান লাস্ট ওয়ার্ল্ড কাপে তাদের গ্রুপে কিন্তু জার্মানি এবং স্পেন ছিল, এবং সেখান থেকে তারা কোয়ালিফাই করেছে রাউন্ড অফ 16-এ। সো 4 বছর অনেক হিউজ টাইম, লম্বা সময়, অনেক কিছু হয়, কিন্তু বাট তারপরেও বলবো যে ট্যাকটিক্যাল ডিসিপ্লিনের দিক থেকে জার্মানি এবং জাপান এবং কোরিয়া এরা অনেক স্টিক থাকে এবং শেষ পর্যন্ত লড়াই করে। সো আমি আশা করবো যে ডেফিনেটলি ইট উইল বি ভেরি ভেরি ইন্টারেস্টিং ম্যাচ। আচ্ছা, আমাদের আরো দুটো ম্যাচ রয়েছে, উইচ ইজ আইভরি কোস্ট ভার্সেস ইকুয়েডর এবং সুইডেন আর টিউনিসিয়া। আগামীকাল ভোর 5টা এবং 8টায় যথাক্রমে ম্যাচগুলো দেখবো। তাদেরকে নিয়ে যদি কিছু বলেন এবং যদি প্রেডিকশন জানতে চাই। ডেফিনেটলি আইভরি কোস্ট এবং ইকুয়েডর টিপিক্যাল ল্যাটিন আমেরিকান দল, এবং অলওয়েজ কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা মোটামুটি কনসিস্টেন্ট পারফরমেন্স করে। এবং মানে আইভরি কোস্টের কথা যদি বলি, স্পেশালি এই বছর যদি আপনি ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে ফিফা ফ্রেন্ডলি ম্যাচটা দেখেন, তারা কিন্তু ফ্রান্সকে হারিয়েছে। ইটস নট এ ম্যাটার অফ জোক। তার মানে এটা হচ্ছে একটা অ্যালার্মিং যে দে ক্যান কজ প্রবলেম ফর এনি টিম, either it is top class team or mediocre team, that doesn't matter. So definitely it will be a fantastic match, and Ivory Coast, they have the chance to win this match. এবং তিউনিশিয়া, they are also very good side from Africa, কিন্তু তারপরেও এখানে যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পার্টিকুলার ম্যাচ ডেতে প্রত্যেকটা দলের একটা গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি থাকে, এবং এই স্ট্র্যাটেজি এক্সিকিউশনটা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাচে। সো যারা এক্সিকিউট করতে পারবে, দেন ডেফিনেটলি দে উইল বি দ্য উইনার। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ মিন্টু ভাই। আর সামিয়া, অথয় এবার আমরা একটু মানে আমরা খুব সিরিয়াস আলোচনার পরে এবার আমরা একটু মনটা হালকা করতে চাই। আপনি তো অনেক সুন্দর গান করতে পারেন, তো এদিকে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা, তারপরে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আপনি তো দামাল সিনেমাতে স্ট্রাইকারের ভূমিকায় অভিনয় করেছেন। সো ফর দ্য ফিল্ম আমরা আপনাকেও একটুখানি ফুটবলার তো বলতেই পারি। আচ্ছা, এটা একটা এক্সপিরিয়েন্স আমি বলি। ফুটবল নিয়ে কিন্তু আমার একটা মানে ভীষণ রকমের একটা মানে ইমোশন জড়িয়ে আছে, বিকজ
অফ কোভিডের টাইমটা কিন্তু বাসায় থেকে আসলে আমাদের শুটিংয়ের প্ল্যান হচ্ছিল দামাল। তখন রায়হান রাফি আসলে স্ট্রাইকার কে হবে, মানে কে একদম আসলে ওই মানে ভালো খেলতে পারবে, আমাদের এরকম একটা স্ট্রাইকার লাগবে। সো তখন আসলে আমার ওই গল্পটার সাথে আমার ক্যারেক্টারটার জন্য আমাকে অফার করা হয়। তো ওই মোমেন্ট টাইমটা কিন্তু আসলে প্র্যাকটিস করার সময়টা ছিল না আমাদের, কোভিড টাইম, আমরা কোথাও যেতে পারছি না, প্র্যাকটিস করতে পারছি না। বাবা তখন আমাকে খুব হেল্প করেছে। সো বাবার সাথে কিন্তু আমি প্রতি সকালবেলা আমি ফুটবল নিয়ে, ওই বাবা আমাকে ফুটবল কিনে দিল, ফুটবল নিয়ে তারপর একটা ফুটবলের প্র্যাকটিস করা, জগিং করা। এরপরে কি যখন আমি শুটিংয়ে নামলাম, তো তখন ওই যে শুটিংয়ের মধ্যে ওই টিম সহ টিমে যারা ছিল ওদের সাথে মিলে একসাথে ফুটবল প্র্যাকটিস করা। তো ওই থেকে না ফুটবলের প্রতি একটা ভালো লাগা তো আছেই, এবং ছোটবেলায় কিন্তু ভাইয়াদের সাথে আমি ফুটবল খেলে খেলেই বড় হয়েছি। সো সবাই আমাকে বলে যে তুমি ছেলেদের মতোই বড় হয়েছো, কিন্তু ফুটবলটা একটু কেন যেন ক্রিকেট থেকে একটু বেশি আমাকে খুব টানে। সো লাস্ট টাইম যখন আসলে ওয়ার্ল্ড কাপের সময় আমার চোখ দিয়ে পানি পড়েছিল, দ্যাট টাইম কিন্তু আমি আসলে মেসির আরো বেশি ফ্যান হয়ে গেছিলাম। মানে এত সুন্দর খেলেছে এবং পুরো টিমটা এত অর্গানাইজ ছিল, মানে এত সুন্দর করে, মানে ওই যে যেটা ভাইয়া বলছিল যে প্রত্যেকটা মানে খেলার আগে কিন্তু একটা প্ল্যান থাকা দরকার যে কিভাবে খেলবে। সো ওদের প্ল্যানটাই এত সুন্দর ছিল যেটা কিন্তু চোখে পড়েছে সবার। অ্যান্ড দ্যাটস কিন্তু অনেক টিমের যারা ছিল, আমি হয়তো ব্রাজিল সাপোর্টার, কিন্তু আমি আসলে ভালো খেলা, আমি আর্জেন্টিনাকেও সাপোর্ট করি কারণ ওরা খুব ভালো খেলে। সো ডেফিনেটলি আমি বলবো যে আমার জন্য দামাল সিনেমাটাও একটা ইমোশনের জায়গা, কারণ আমি এখানে ফুটবলার ছিলাম। তো এটাও সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছে। আসলে আমাদের ভীষণ ভালো লাগলো। তবে ওই যে শুরুতে বললাম আপনি অনেক চমৎকার গান করেন, একটুখানি সুরের মোহনায় ভাসতে যাই ছোট করে দুই লাইন। এখন তো খেলার সময় আসলে খেলার গান ছাড়া তো আসলে অন্য কিছু মাথায় আসবে না। আমি এমন একটা গান গাই যেটা আসলে খুবই কমন, ছোট বা ভাইয়াও বা তুমিও চাইলে আসলে ট্রাই করতে পারো। খুবই কমন, খুবই ইজি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ও তারপর বুকের গভীরে ভাইয়া ট্রাই করতেছে না। আমরা করব জয় একদিন। নিশ্চয়ই আমরা জয় করব। এটাই বলতে চাই যে যেই খেলুক না কেন, সেটা জার্মান হোক, সেটা ব্রাজিল হোক, সেটা আর্জেন্টিনা হোক, তার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এবার ওয়ার্ল্ড কাপে আমার 3টা ফেভারিট পার্সন, নেইমার, তারপর হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং সেই সাথে হচ্ছে মেসি, এই 3জন লাস্ট টাইম খেলছে। তো আমার মনে হয় যে অনেক অনেক ফ্যান্স যারা তারা সবাই কিন্তু আসলে কান্না করবে। আমি বুঝতে পারছি আসলে ফুটবল নিয়ে আমাদের ভিতরে যে উন্মাদনা, এটা আমরা যত গল্প করি, যত কথাই বলি, শেষ হবার না। তবে ওই যে সময়ের কাছে আমরা বাধা। আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দুজনকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবে, নিশ্চয়ই দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আর দর্শক, বিশ্বকাপের প্রতিটি দিনই নিয়ে আসছে নতুন এক গল্প, নতুন চমক আর নতুন আবেগ। আজকে দেখলাম ব্রাজিলের ধাক্কা, কাতারের কামব্যাক, স্কটল্যান্ডের গতি এবং অস্ট্রেলিয়ার দাপট। সামনে অপেক্ষা করছে আরো 4টি নতুন ম্যাচ, নতুন রোমাঞ্চ। আগামীকাল একই সময় আবারও দেখা হবে আপনার সাথে। আজকের মতন বিদায় নিচ্ছি আমি, ইন্দ্রাণী নিশির। সাথে ছিলেন জুলফিকার মাহমুদ মিন্টু এবং সামিয়া অথই। দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্স। শুভ সন্ধ্যা।